আমার রবীন্দ্রনাথ। আশা করি তুমি ভালোই আছো। বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কী বলে তোমাকে আমি সম্বোধন করব এই চিঠিতে। শ্রীচরণেষু, নাকি পূজনীয়, নাকি আরাধ্য। একটা একটা করে বিশেষণ লিখে গেছি আর কেটে গেছি। কোনোটাই যেন ঠিক মনের মতো পছন্দ হচ্ছিল না আমার। তাই শেষ পর্যন্ত আমার রবীন্দ্রনাথ এটাকেই বেছে নিলাম তোমার জন্য। জানো, সেই কবে থেকেই ভাবছিলাম একটা চিঠি লিখব তোমাকে। তো লিখব করে আর লেখাই হয়ে উঠছিল না। আসলে কি বলতো, ওই চিঠি লেখার অভ্যেসটা তো পুরোপুরি চলেই গেছে। আর তার সঙ্গে আরও একটা কারণও ছিল। তোমাকে চিঠি লিখবার মতন ভাষা আমার সাধ্যে কুলোচ্ছিল না কিছুতেই। তাই মাসের পর মাস চিঠিটা খালি একটা সাদা কাগজ হিসাবেই পড়ে থেকে গিয়েছিল আমার মনে। কিন্তু আজ সব কুণ্ঠা দ্বিধা ভয়কে একেবারে ভেঙে দিয়ে ঠিক করলাম চিঠিটা আমি লিখেই ফেলবো, একেবারে নিজের ভাষায়, ওই যাকে বলে আটপৌরে ঘরের ভাষায়, আমার ঘরের মানুষ রবীন্দ্রনাথকে। খুব ছোটবেলায় না বাড়িতে ওই উঁচু তাকটায় রাখা তোমার বাঁধানো ফটোটা দেখে মনে মনে ভাবতাম, এই ধরো যেমন শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর হয়, তেমনি তুমিও হয়তো ওই রকম একটা কোনো ঠাকুর হবে, রবি ঠাকুর, যাকে গরমকালে পাড়ায় পাড়ায় স্টেজ বেঁধে পুজো করা হয়। ওটা যে আসলে রবীন্দ্র জয়ন্তী সেটা ঠিক বুঝতাম না তখন। তারপর একদিন কোনো এক বিকেলবেলায় ঘুম থেকে তুলে সাদা পাজামা আর পাঞ্জাবিটা পরিয়ে মা যখন পাড়ার একটা ফাংশানে আমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তোমার এই বীরপুরুষ কবিতাটা বলালো, তখনই প্রথম বুঝলাম যে তুমি আসলে আমাদের মতনই একটা মানুষ, যে মানুষ বাচ্চাদের জন্য কবিতাও লেখো। সেটাই ছিল তোমাকে আমার প্রথম চেনা। কিন্তু তোমাকে ঠিকমতো জানলাম আরও একটু বড় হয়ে, ওই ধরো ক্লাস 6-এ। একদিন স্কুলে লাস্ট পিরিয়ডের ক্লাসে বাংলার স্যার তোমার ওই কবিতার লাইনগুলো পড়াচ্ছিলেন। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। স্কুল ছুটির পর রাস্তা দিয়ে ফেরার পথে সেই আষাঢ়কে আমি দেখলাম। লাস্ট পিরিয়ডের বাংলা স্যারের দরাজ গলা, ফেরার রাস্তায় হঠাৎ করে নামা মুষলধারে বৃষ্টি, আর তোমার কবিতার লাইন, এই তিনটে যেন একসাথে মিলে মিশে একাকার হয়ে গিয়ে আমার জীবনে প্রথমবার এনে দিল আসল রবীন্দ্রনাথকে। আর তারপর আরও একটু বড় হয়ে পড়লাম তোমার লাবণ্যকে। বয়ঃসন্ধিক্ষণে আমার মতো আরও অনেক কিশোরেরই কল্পনার প্রথম প্রেমিকা। এই জানো তো, এখনও কিন্তু বেশ কিছু বাঙালি ছেলেমেয়ে আছে যারা তাদের ছোট অবস্থা থেকে একটু একটু করে বড় বড় হয়ে ওঠে তোমার ওই শেষের কবিতাকেই বালিশের তলায় রেখে। ছেলেবেলায় না ওই গানের ক্লাসে তোমার গানের কথাগুলোর মানে কিছুই বুঝতে পারতাম না। ওই খুব শক্ত লাগতো। খালি মনে হতো এই কখন যে মাস্টারমশাই হারমোনিয়ামটা বন্ধ করবে কে জানে, একদম ভালো লাগতো না। কিন্তু এটা খেয়ালই করিনি যে সেই আমি কখন বৃষ্টির সময় নিজের অজান্তেই মনে মনে গুনগুন করে গেয়ে উঠেছি, এসো নিপ বনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। আবার ধরো গরমের ছুটির কোনো এক অলস দুপুরে ছাদের চিলেকোটার ঘর থেকে পাশের বাড়ির অ্যান্টেনাটা দেখতে দেখতে এই আমারই মন যেন কখন বলে উঠেছে, কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে। সত্যি রবীন্দ্রনাথ, এই জল অক্সিজেনের পরে না বাঙালিদের কাছে বেঁচে থাকার তৃতীয় রসদ হলে একমাত্র এই তুমি। যাক ছাড়ো, এ তো না হয় গেল সব আমার কথা। এবার বলো তুমি কেমন আছো? হয়তোবা ভাবছো, আরে এ কেমন প্রশ্ন করছি আমি, কারণ তুমি তো আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছো। কি তাই তো? না গো না, একদমই ভুল ভাবছো তুমি। জন্ম মৃত্যুর সংজ্ঞা তোমার জন্য নয়। জন্ম মৃত্যু তো শুধু আমাদের হয়, তোমার নয়। তুমি তো হলে বাকি সব মানুষগুলোর বেঁচে থাকার প্রাণশক্তি, বেঁচে থাকার পথ্য। তাই তো তোমার নামটাই রাখা হয়েছিল রবীন্দ্রনাথ, যার মানে হলো কিনা সূর্যেরও প্রভু, সূর্যাধিপতি। আচ্ছা, এখনো কি তোমার মনে আছে সেই ছাতিমতলার দিনগুলোর কথা?
অথবা ধরো কোপাইয়ের কথা ভেবে ভেবে তোমার সেই আমাদের ছোট নদী চড়ে আঁকে বাঁকে লিখে ফেলবার কথা। তোমার কোপাইয়ের জল যে আজ অনেক দূর পর্যন্ত বয়ে গেছে সে তো তুমি জানোই। তুমি যে আজ বিশ্বজুড়ে, তুমি আছো কেবল এই বাঙালিদেরই নয়, গোটা মানুষ জাতির গর্ব হয়ে, দেশের ভেতরে বাইরে সর্বত্রই। এখানকার মতনই না প্রতি বছর ঘটা করে মিউনিখে ওখানকার বাঙালিরা পালন করে রবীন্দ্র জয়ন্তী। সেই মিউনিখে যেখানে তুমি একদিন লিখেছিলে, নাই নাই ভয় হবে হবে জয়। আজও 25শে বৈশাখের দিনে টেমস নদীর শহরে তোমার নামে কেক কাটা হয়, কেননা সেখানেই তোমার কলম থেকে বেরিয়ে এসেছিল এই মণিহার আমায় নাহি সাজে। আর এই জন্মদিনটাতেই তোমার গর্বে গর্বিত মালয়েশিয়ার সমস্ত বাঙালিরা একসাথে জড়ো হয়ে গায় খরবায়ু বয়বেগে, যেটা তুমি 100 বছর আগে ও দেশের পিনাং হোটেলে বসে বসে লিখে ফেলেছিলে। রবীন্দ্রনাথ, অর্থনীতির ভাষায় তুমি হলে এমন এক বাণিজ্য শিল্প যার মূলধন তুমি নিজেই। গবেষণার ভাষায় তুমি হলে এমন এক বিষয় যার উপাদান ও উপকরণ তোমার সৃষ্টিতে। কিন্তু তোমার জন্য আমরা যতটা গর্বিত, একটা বিশেষ কারণে তোমার কাছে না ঠিক ততটাই আমরা আবার লজ্জিতও বটে। সেটা অনেক আগেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু না মুখ ফুটে ঠিক বলে উঠতে পারছিলাম না। তুমি আমাদের জন্য নাইট উপাধি ত্যাগ করলে, আর আমরা তোমার এই ছোট্ট পুঁচকে নোবেলটাকেও ঠিক করে আগলে রাখতে পারলাম না। দুঃখ পেও না গো, হয়তো এই জন্যেই পারিনি যে ওই ছোট্ট জিনিসটাকে ধরে রাখবার জন্য একটা উপযুক্ত বাক্স বানানোর মতন ক্ষমতা, সামর্থ্য বা যোগ্যতা কোনোটাই এখনো আমাদের হয়নি। তবে একটা কথা তোমাকে আমি বলতে পারি, যেটা শুনে আমার মনে হয় তুমি হয়তো বেশ মজাই পাবে। জানি না ঠিক কী ভেবে লিখেছিলে তুমি ওই গানটা, যেটা আমরা প্রায়শই যে কোনো অনুষ্ঠানেই কম বেশি গেয়েই থাকি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। কি জানি, আমার তো এটাই মনে হয় যে তুমি বোধহয় অনেক আগে থেকেই সব বুঝে গিয়েছিলে। তুমি বুঝে গিয়েছিলে যে কেবলমাত্র এই পৃথিবীর বুকেই নয়, সুদূর আকাশেও তুমি একদিন গিয়ে সেই হাজার সূর্য তারার মাঝখানে নিজের জায়গাটা ঠিক করে নেবে। তাহলে বলি তোমায়, ফরাসি দেশের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন না, ওই 4092T37855 এই মাইনর প্ল্যানেটটার নাম তোমারই নামানুসারে রেখেছে দি ঋষিরাজ টেগোর। কি বুঝতে পারলে না তো কি বলছি? তোমাকে উৎসর্গ করে ওই মহাজাগতিক গ্রহাণুটির নাম রাখা হয়েছে টেগোর, যেটি আমাদের এই পৃথিবী থেকে প্রায় 50 কোটি কিলোমিটার দূরে মঙ্গল ও বৃহস্পতির মাঝে তার নিজস্ব কক্ষপথ ধরে ঘুরে বেড়াচ্ছে। কি অবাক হলে তো শুনে? তো এই ছিল আমার এই ছোট্ট চিঠিতে তোমাকে দেবার মতন এখানকার সব খবরাখবর। আর কি বা লিখি বলো, সময় কম, সাধ্য আরও কম, ক্ষমতা তো নেই, তবুও 1000 ইচ্ছেতে বুক বেঁধে সাহস করে আজ লিখেই ফেললাম তোমাকে এই চিঠি। চিঠি তো আজকাল আর লিখি না আমরা, না, অমূল্য ডাকঘর ছেড়ে সেই কবেই চলে গেছে। শেষে বলি, ভালো থেকো গুরুদেব। আরও বেশি করে বলি, ভালো রেখো আমাদেরও। খারাপ শরীর ভালো রাখবার জন্য তো বাড়ির পাশে আছেই ডাক্তারের ডিসপেন্সারি। আর খারাপ মনকে ভালো করবার জন্য থেকো তুমি হাতের কাছে রাখা গীত বিতানে, থেকো সোঁদা গন্ধ মাখা রবীন্দ্র রচনাবলীর লাল হয়ে যাওয়া পাতার অক্ষরে। ভালো থেকো, প্রণাম নিও, আর সাথে অনেক অনেক ভালোবাসা। ইতি অয়ন।